এস এ মোটো ব্লগস ওয়ান সেকেন্ড। এখন বাজে 3:53। এখান থেকে আমার আজকের গন্তব্য হচ্ছে জলপাইগুড়ি। টোটাল ডিস্টেন্স অ্যারাউন্ড 650 কিলোমিটার প্লাস। এটা ডায়মন্ড হারবারের একদম কাছাকাছি একটা লোকেশন। তোমাদেরকে যেতে যেতে বলছি কোথায় যাচ্ছি, কি ব্যাপার। তেল মোটামুটি ফুলই ছিল। এখন কত যাবে? 5 লিটার। ব্যাস ফুল হয়ে গেছে। হ্যাঁ, ফোনপে করবো। 4.65 লিটার। আর এটার সিস্টেম হচ্ছে পার লিটারে 2 ml, তা 9 ml এর কাছাকাছি। এটা আমি জাস্ট নতুন ইউজ করা শুরু করেছি। এটা হচ্ছে ইফটেক্সের 2x3 ফুয়েল ক্লিনার। তো আজকের গন্তব্য হচ্ছে কলকাতার থেকে জলপাইগুড়ি। কলকাতা বলা ভুল, আমি একদম কলকাতার সাউথার পার্টেরও সাউথে, মানে ডায়মন্ড হারবার কলকাতায় পড়ে না, সাউথ 24 পরগনায় পড়ে। তো বলা চলে ডায়মন্ড হারবার থেকে জলপাইগুড়ি আজকের এই রাইড 680 বা 85 কিলোমিটার মতো টোটাল ছিল। ট্রিপ 0 করে নিয়েছিলাম, বেরিয়েছিলাম 3:50-এ। চলে আসলাম আমতলা। এটা হচ্ছে আমতলা ক্রসিং। এখান থেকে ডান দিক দিয়ে যদি আমি বেরোই, বারুইপুর দিয়েও আমি যেতে পারবো, কিন্তু আমি আজকে ওই রাস্তাটা নেব না। আমি এখান থেকে প্রথমে যাব জোকা, এটা ডায়মন্ড হারবার রোড। বাড়ির থেকে এসেছি 30.7 কিলোমিটার। আর হচ্ছে জোকা দিয়ে ঢুকে বেহালা দিয়ে চেষ্টা করবো মা ফ্লাইওভার নেওয়ার। তো সবার ফার্স্ট টাস্ক হচ্ছে আমাকে গোটা কলকাতা একদম এই প্রান্ত থেকে ওই প্রান্ত ক্রস করতে হবে। আপাতত আমি এখন আমতলার জামে। বাড়ির থেকে এসেছি 40.2 কিলোমিটার, 40 কিলোমিটারই ধরলাম। 4:45, মানে 50 মিনিটে 40 কিলোমিটার চলে আসলাম। সকাল সকাল একদম ফাঁকা ছিল, মাঝখানে কিছুটা রাস্তা জ্যাম ছিল। একদম ভোরবেলা বলে এখনো রাস্তায় এমন লোকজন নেই, পুরোই ফাঁকা রাস্তা। রাস্তাঘাট মোটামুটি আমার এই দিকটার হালকা হালকা করে চেনা হয়ে গেছে, ওই জন্য এই ম্যাপটা লাগালাম না। মোটামুটি বাড়ি পৌঁছে যাবো বলে মনে হয়। মমিনপুরের রাস্তাটা দিয়ে ঢুকলাম, আর এই রাস্তাটা এখন ট্রাকের, মানে ট্রাকে ভর্তি। ট্রাকের লাইন আর ক্রস করে এগোতে পারছি না। মোটামুটি পিজি পর্যন্ত আমাকে ট্রাকের লাইনটা ফেস করতে হবে। উঠে গেলাম মা ফ্লাইওভারে। ওফ, ট্রাকের লাইনের থেকে মুক্তি, বাপরে বাপ, এত পরিমাণ জাম এই সকাল সকাল। ম্যাক্সিমামই মাছের গাড়ি। এয়ারপোর্ট পৌঁছে গেলাম। আর এখান থেকে আমাকে নিতে হবে ডান দিকে যশোর রোডের জন্য। 6 বছর আগে 2020 সালে আমি এই রাস্তাটা দিয়ে প্রত্যেক দিন 2বার যাতায়াত করতাম, শ্রীরামপুর থেকে সল্টলেক। চলে আসলাম যশোর রোডে। এবার সামনে থেকে দুভাবে যাওয়া যায়, মানে দুভাবে কল্যাণী এক্সপ্রেসওয়েতে ওঠা যাবে। এক হচ্ছে আমি যদি বাঁদিকে নেই, মানে ডানকুনির রাস্তাটা যদি নেই বা দক্ষিণেশ্বরের রাস্তাটা যদি আমি নেই, তাহলে আমি, মানে এই রাস্তাটা আমি যাইনি কখনো। আমার একটা বন্ধু বলছিল যে ওটা দিয়ে আমি কল্যাণী এক্সপ্রেসওয়েতে উঠতে পারবো। আবার সোজা যদি যাই তাহলে বিরাটির ওখান থেকে আমি আবার কিন্তু উঠতে পারবো। ওটা আমি চিনি। চলো আজকে যেটা চিনি না সেটা দিয়েই যাই। বাঁদিকে নিয়ে নিলাম বেলঘড়ি এক্সপ্রেসওয়ের দিকে। হ্যাঁ, রাস্তাটা আমি পেয়ে গেলাম। এই বেলঘড়ি এক্সপ্রেসওয়ের থেকে আমি রাস্তাটা দেখলাম, ডান দিকে আমাকে টার্ন নিতে হবে কল্যাণী এক্সপ্রেসওয়ের জন্য। লেখাও আছে এখানে কল্যাণী এক্সপ্রেসওয়ে। আমি আসলে ওই সামনে থেকেই রাস্তাটা দেখতে পাচ্ছিলাম, কিন্তু ওখান থেকে কাটটা ছিল না। এই যে এখন লেখা এখান থেকে কল্যাণী, হয়তো ওটা সামনেই কানেক্ট হয়ে যাবে রাস্তাটা।
চলো উঠে গেলাম কল্যাণী এক্সপ্রেসে। এখন বাজে 5:45, 81.5 কিলোমিটার এসছি বাড়ির থেকে, মানে 2 ঘন্টা প্রায়, অ্যাপ্রক্স 590 বা 600 কিলোমিটার মতো হয়তো বাকি আছে। মোটামুটি কল্যাণীর কাছাকাছি পৌঁছে গেছি, 10 কিলোমিটার বাকি। বাড়ির থেকে এসছি এখন পর্যন্ত 110 কিলোমিটার, আর এখন টাইম হয়েছে 6:04। একটা বলে নতুন হয়েছে এই যে রাস্তাটা, এটা দেখাচ্ছে বড় জাগুলি, তো বড় জাগুলি দিয়েই বেরোতে হবে। তো বাঁদিকে আমি নিয়ে নিলাম বড় জাগুলির জন্য। না, হাইওয়ে নেটওয়ার্কটা খুব সুন্দর বানিয়েছে বলতে হবে, আর এই একদম সকাল সকাল অভূতপূর্ব লাগছে দেখতে। এই জায়গাটার নাম হচ্ছে বড় জাগুলি মোড়, আর এই বড় জাগুলি মোড়েই কিন্তু NH-34-এ উঠবো আমি। এই যে সামনে যে ফোর লেনটা দেখতে পাচ্ছ ওপরে, এই ওভারব্রিজটা, আমাকে এর প্যারালাল এখন লেফটে নিতে হবে। যে ফ্লাইওভারটা থেকে তখন আমি বাঁদিকে নিলাম, ওটা বাঁদিকে নেওয়ায় আমার কিন্তু অনেকটা রাস্তা শর্ট হয়ে গেল। আগে এমস দিয়ে ঘুরে যেতাম, অনেকটা টাইম বেশি লাগতো, এখন কিন্তু রাস্তা আরও ভালো হয়ে গেছে, সাথে রাস্তা অনেক শর্টও হয়ে গেছে। এই যে আমি কানেক্ট করে যাচ্ছি NH-34-এ, এখান থেকে আমার একদম স্ট্রেট জলপাইগুড়ি। 30.7 মানে 130 কিলোমিটার বাদে ফার্স্ট স্টপ নিলাম 6:20। একটু চা খেয়ে নেওয়া দরকার, আর আমি যাচ্ছি, আর আমার সাথে আমার ওয়াইফ যাচ্ছে আজকে। আর জাস্ট কল্যাণী ক্রস করেই দাঁড়ালাম, একটা 15 মিনিটের ছোট ব্রেক নিলাম, একটু দাঁড়ানো দরকার ছিল। এখন আবার মোটামুটি 1-1.5 ঘন্টা তো ননস্টপ চালাবোই, তারপরে একটা ব্রেক নেব ব্রেকফাস্টের জন্য। জাস্ট চা খেলাম। এই জায়গাটার নাম বেলডাঙ্গা ক্রস করছি এখন, সামনে রানাঘাট, আর তারপরে কিন্তু কৃষ্ণনগর পড়বে। আর রাস্তা ভালো, অ্যাভারেজ 100, 105, 110, 115 পর্যন্ত অ্যাভারেজ আমি ক্রুজ করছি। ডমিনার একটা দারুণ ফিচার আছে, গাড়িটা যখন লোড হয়ে যায় না, ধরো পেছনে তুমি, আজকে তো বেশি লোড নেই, পেছনে শুধু একটা ব্যাগ লাগানো আছে টপ র্যাকের উপরে, কিন্তু যদি স্যাডেল ব্যাগ, টপ ব্যাগ সব কিছু লাগানো হয় আর ডবল থাকে, পিলিয়ানো থাকে, তখন কিন্তু গাড়িটা আলাদাই একটা স্টেবলভাবে চলে, আর সাসপেনশনটা আলাদাই বিহেভ করে, যেটা গাড়ি যখন আমি সিঙ্গেল চালাই তখন কিন্তু ওরকম সাসপেনশন বিহেভিয়ার আমি পাই না। অনেক বেশি প্ল্যান্টেড ফিল হয় যখন গাড়িটা অনেক লোডেড থাকে। চলে আসলাম মোটামুটি কৃষ্ণনগরের কাছে। এই সোজাটা হচ্ছে কৃষ্ণনগর বাইপাস, আর নিচ দিয়ে যদি নেমে যেতাম ওটা ঢুকে যাচ্ছিল কৃষ্ণনগর। সকাল সকাল রাস্তা ফাঁকা পেয়েছিলাম বলে বেশ অনেকটাই চলে এসেছিলাম, শুধু মাঝখানে কিছুটা ট্রাকের জ্যাম ছিল। এবার আমার বাড়ি তো যাওয়ারই ছিল, কিন্তু বাইক নিয়ে আমি মেনলি যাচ্ছি। তার মেন রিজনটা হচ্ছে, তোমরা মনে হয় লাস্ট একটা ভিডিওতে দেখেছো যে আমি আমার মাহিন্দ্রা মোজো, যেটা আমার খুব শখের ছিল, মানে কেনার খুব শখ ছিল, সেই বাইকটা আমি কিনে ফুল রিস্টোর করিয়েছিলাম এবং পুরো পেন্ট করে গাড়িটা রেডি করিয়েছিলাম ডায়মন্ড হারবারের কাছাকাছি যেখানে আমি থাকি। ওখানে অ্যাকচুয়ালি ওটা আমার ওয়ার্ক লোকেশন, তো ওখানেই যেহেতু বেশি থাকি, তাই ভাবলাম যে বাইকটাকে আমি ওখানেই নিয়ে যাই, তাহলে বাইকটা ইউটিলাইজ হবে, এবং বাইক যদি রেগুলার চলে কিছু না কিছু প্রবলেম কিন্তু ফেস করতেই হবে। তো সেই প্রবলেমগুলো রিজলভ কীভাবে হবে, পার্টস কোথা থেকে আসবে, সার্ভিস সেন্টার কোথায় থাকবে, এই জিনিসগুলো কিন্তু এক্সিস্টিং যারা মাহিন্দ্রা মোজোর ওনার আছো তাদের খুব কাজে লাগবে। তাছাড়া বাইকটা যখন আমি অত টাকা দিয়ে কিনে মডিফাই করে রিস্টোর করিয়েইছি, বাইকটা ইউটিলাইজও করা দরকার। এখন আবার জলপাইগুড়ির থেকে কলকাতা রিটার্ন আসবো,
সেই ভিডিওতে তোমরা দেখতে পারবে মোজোটাকে নিয়ে কলকাতায় ফেরার ভিডিও। তারপর থেকে কিন্তু সমস্ত ভিডিও যেখানেই যাই সব মোজোরই আসবে। তো আমি খুব এক্সাইটেড মোজোর ব্যাপারটা নিয়ে, যে বাইকটা কেমন কি পারফর্ম করবে না করবে। এতগুলো টাকা দিয়ে ইনভেস্ট করেছি 2026-এ মাহিন্দ্রা মোজো ওন করা সত্যিই কি লজিক্যাল? এই যে কোয়েশ্চেনগুলো অ্যান্সার পাওয়ার জন্য অবশ্যই আমাকে বাইকটা কিন্তু রেগুলার বেসিসে চালাতে হবে। সেটা যদি আমি না চালাই তাহলে কিন্তু আমি ডে টু ডে প্রবলেম কি হচ্ছে, পারফরমেন্স কি দিচ্ছে, কি সমস্যা, কি ভালো দিক কি খারাপ দিক, সব কিছু আমার পক্ষে জানা খুব একটা ভালো করে কিন্তু পসিবল হবে না। তো এটা হচ্ছে জলপাইগুড়ি ফেরার ভ্লগ নিয়ে। এরপরে আবার জলপাইগুড়ি থেকে কলকাতা আসার ভ্লগও আমি আপলোড করব। তো আশা করছি তোমাদের এই ভিডিওটা খুবই ভালো লাগছে। তো এটা আমি পেয়ে গেলাম একটা টোল। এটা হচ্ছে কৃষ্ণনগর বহরমপুর টোল। বাইকের জন্য যদিও এই টোল দিতে হয় না, মিনিমাম 4 হুইলার থেকে টোল চালু হয়। তো এই জায়গাটা হচ্ছে দেবগ্রাম কাটোয়া মোড়। এখানে কিন্তু ফ্লাইওভারটা কমপ্লিট হয়নি বলে সার্ভিস রুট দিয়ে যাচ্ছি, আর রাস্তাটা একটুখানি এখানে খারাপ। 4 লেনে টোটো চললে খুব মুশকিল, এদের কোনো ঠিক ঠিকানা নেই, প্রেডিক্ট করাই মুশকিল, করবেটা কি। হ্যাঁ, পলাশির যুদ্ধটা এখানেই হয়েছিল। আগেরবার তোমাকে যাওয়ার সময় দেখালাম না, ওই যে পলাশি ওয়ার মেমোরিয়ালটা। আগেরবার যখন যাচ্ছিলাম তোমাকে দেখালাম না, ওই যে পলাশি ওয়ার মেমোরিয়ালটা, ওটাই। তো পৌঁছে গেছি পলাশি। আর পলাশির ব্যাপারে তোমরা প্রায় অনেকেই জানো, পলাশির যুদ্ধের কথা সবাই প্রায় জানো। আর এটা হচ্ছে পলাশি যুদ্ধের স্মৃতিসৌধ। এই যে পলাশি স্মৃতিসৌধ, পলাশি ওয়ার মেমোরিয়াল। এখানে ইতিহাস তার ছাপ ছেড়ে গেছে। আবার কিছুটা এখন সিঙ্গেল লাইন। বহরমপুর বাইপাসের ওখানটা একবার পেয়ে গেলে না, তারপরে আর সিঙ্গেল লাইন কোথাও নেই। এই যে এইটুকুনি জায়গায় দেখেছো কত লম্বা লাইন লেগে আছে। এই বাঁ দিক দিয়ে যদি যাই তাহলে চলে যাব হচ্ছে বহরমপুর টাউন। আর আমি এই ডান পাশের রাস্তাটা নিচ্ছি, এটা হচ্ছে এই যে বাঁ দিক দিয়ে গেলে বহরমপুর টাউন। আর এই যে সোজা রাস্তাটা, এটা হচ্ছে বহরমপুর বাইপাস। বহরমপুর বাইপাসে কিন্তু রাস্তার অবস্থা খুব একটা ভালো নয়, মাঝে মাঝেই বেশ কিছু গর্ত আছে। তোমাদের সতর্ক করার জন্য বলছি, বহরমপুর বাইপাসটা নেওয়ার পরেই কিন্তু অনেক গর্ত আছে। আর রাস্তাটা যেহেতু 4 লেন, তাই ম্যাক্সিমামই তোমরা 80, 85, 90, 80 হয়তো চালাবে। সাবধানটায় এদিকতে মানে সাবধানে এসো এই পাশটা দিয়ে, নাহলে কিন্তু সমস্যার সৃষ্টি হতে পারে। দূর থেকে চোখে পড়লো বাইপাস ধাবা। তো যদি পাওয়া যায় কিছু খাওয়া দাওয়া, তাহলে এখান থেকেই ভাবছি ব্রেকফাস্টটা করে নিই। 276 কিলোমিটার হয়ে গেছে অলরেডি। এখানে তো কিছু রাইডারের মানে কিছু গাড়ি তো আছে যারা দূরে যাচ্ছে। চলো গিয়ে দেখা যাক কি পাওয়া যায়। 9:51, প্রায় অনেকক্ষণই এখানে একটু রেস্টও করলাম, খাওয়া দাওয়া দিতে অনেক দেরি করলো। চলো এখানে বেরিয়ে যায় এখান থেকে। আমাদের তো পেট ভরলো, এবার এই ডমিনারের পেট ভরাতে হবে। লো ফুয়েল ইন্ডিকেটার জ্বলছে সামনে, মোটামুটি 20 কিলোমিটারের মধ্যে যেখানে একটা পেট্রোল পাম্প পাবো সেখানে দাঁড়িয়ে পেট্রোলটা ভরে নিতে হবে। পেলাম সেকেন্ড টোল বহরমপুর ফারাক্কা NH12। একটা পেট্রোল পাম্প দরকার। আসলাম, এক্সট্রা প্রিমিয়াম তেল ভরবো এই আশায়, কিন্তু আর পেলামও না। আর হচ্ছে তেলও আর একদম নেই, আর রিক্সও নেওয়া যাবে না হাইওয়ের মধ্যে।
তো আপাতত এখান থেকেই ফুল করে নেই নর্মাল। আর তখন আমি যেটা ভরছিলাম এটা হচ্ছে ইফটেক্সের, এটা হচ্ছে 2/3, আর কি লেখা আছে E20 ফুয়েল। ফুল করে দিন E20 ফুয়েলের জন্য। এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা কার্বন ক্লিনজার, 10.5 লিটারে 21 ml আমাকে দিতে হবে। এখানে মার্কার দেওয়া আছে 10 ml, 10, ধরে নিলাম 11, 10.24 লিটার গেছিল। ধরে নিলাম এটা 280 কিলোমিটার, আমার চলেছে প্রায় 10 লিটার তেলে, 26-27-এর কাছাকাছি মাইলেজ দিচ্ছে। এটা 400 সিসির গাড়ির থেকে 27-এর কাছাকাছি, 27-28-এর কাছাকাছি মাইলেজ আশা করা তো যায় না, কিন্তু এটা আশাতীত মাইলেজ দিচ্ছে। আর ব্যাপারটা হচ্ছে এটা একটা মোটামুটি অ্যাপ্রক্স অ্যাভারেজ ক্যালকুলেশন। এটাকে বলে মোর গ্রামের মোর। আর এখান থেকে সোজা ফারাক্কা, তারপরেই মালদা। এখন বাজে ঘড়িতে 10টা 21, ট্রিপ 305 কিলোমিটার এসছি এখন পর্যন্ত। 7 ঘন্টা 7.5 ঘন্টা মতো বাইক চালাচ্ছি, 300 কিলোমিটার এসছি। বহরমপুর ফারাক্কা হাইওয়ের আরও একটা টোল পেলাম। এটা আজকে দিনের 3rd নম্বর টোল। বাইক হওয়ার বেশ ভালোই সুবিধা, এক্সেমটেড লেন দিয়ে বেরোয় যাওয়া যায়। 341 কিলোমিটার এখনো পর্যন্ত এসছি, ঘড়িতে সময় 10টা 51। দেখে মনে হচ্ছে পুরো সমুদ্র, এত জল। ফারাক্কা পার হয়ে গেছি, 376 কিলোমিটার সকালে বেরোনোর পর থেকে এখন অবধি বাইক চালিয়েছি। চলে আসলাম দিনের 4 নম্বর টোলে, NH12 ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে। কি পরিমাণ জাম দেখো কালিয়াচক মোড়ে। এটা হচ্ছে কালিয়াচক মোড়। হয়েছে 12টা, মালদা বাইপাস চলে আসলাম। বাঁ দিক দিয়ে ঢুকলে মালদা চলে যাবে, আমি নেব ডান দিকে মালদা বাইপাস। আমার মালদা ঢোকার তো দরকার নেই, এই যে মালদা বাইপাস নিয়ে নিলাম। এই দিকেরটা দিয়ে গেলে মালদা। আর 402 কিলোমিটার আমার রুম থেকে মালদা বাইপাস পড়লো। 1.5-2 ঘন্টা ধরে বাইক চালাচ্ছি, স্টপ নেইনি। এবার একটা স্টপ নেওয়া দরকার, হাত পাগুলো হালকা হালকা লেগে আসছে। এখানটায় 15-20 মিনিট মতো রেস্ট করলাম, একটু জল খাওয়া দরকার ছিল। ব্রেকফাস্ট তো করেইছিলাম, একদম বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করবো। যতগুলো বাইক সবগুলো হোন্ডা। এখান থেকে এখন বেরোচ্ছি, সময় হয়েছে 12:30। বাইপাস এন্ড হয়ে গেল। এই যে লেফট সাইড দিয়ে যদি আমি ঢুকে যাই মালদায় চলে যেতে পারবো। আর এটা হচ্ছে বাইপাস রোডটা। তো এটা হচ্ছে 5 নম্বর টোল আজকে দিনের, ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে NH12। 12টা 51। এখান থেকে 50 কিলোমিটার মতো রায়গঞ্জ। গাজল ক্রস করলাম। আজকে প্রচুর বাইকার যাচ্ছে শিলিগুড়ির উদ্দেশ্যে। মোটামুটি এখনো পর্যন্ত কয়েকশো বাইক আমাকে ক্রস করলো বা আমি ক্রস করলাম। আর এটা স্ট্রেট, আমি উঠে গেলাম এখন রায়গঞ্জের রাস্তায়। সামনেই পড়বে বাইপাস। 477 কিলোমিটার চালিয়েছি সকাল থেকে। তো এটা সকাল থেকে পড়লো 6 নম্বর টোল গেট। $492 কিলোমিটার বাইক চালিয়েছি এখন পর্যন্ত। টাইম হয়েছে 1:45।
ডমিনার একটা অসাধারণ পারফরমেন্স দিচ্ছে। তো ডালখোলা চলে আসলাম, আর 1 কিলোমিটার এখান থেকে ডালখোলা, আর 2 কিলোমিটার হচ্ছে পূর্ণিয়া মোড়। পূর্ণিয়া মোড় থেকে আমাকে ডান দিকে নিতে হবে, আর বাঁদিকে যদি নেই তাহলে হচ্ছে আমি পূর্ণিয়ার দিকে চলে যাব, আমি যাব শিলিগুড়ির দিকে। তো এই জিনিসটা তোমরা মাথায় রেখো। ডালখোলার থেকে যেখানে তোমরা ফ্লাইওভারটা দেখতে হবে চোখের সামনে, ওখানে ফ্লাইওভারের নিচ থেকে গিয়ে রাস্তাটাকে ক্রস করে ডান পাশে নিয়ে নেবে, তাহলে তোমরা একদম স্ট্রেট কিষানগঞ্জ হয়ে ইসলামপুর হয়ে শিলিগুড়ি পর্যন্ত পৌঁছে যেতে পারবে। ইসলামপুর এখন আর ঢোকারও দরকার নেই, ইসলামপুর বাইপাস দিয়ে যেতে পারবে। দেখেছো রাস্তাটা এখানে একটা কিরকম একটা অদ্ভুত কন্ডিশন হয়ে আছে, পুরো স্কিড হচ্ছে। আমি বুঝতে পারছি রাস্তাটা, মানে ব্রেক মারছি না বলে, ব্রেক মারলেই কিরকম একটা স্কিড করবে, পুরো বালি আর কিরকম একটা গ্রাভেল হয়ে আছে রাস্তাটা। আর এই মোড়টাকেই বলে হচ্ছে পূর্ণিয়া মোড়। এই ফ্লাইওভারটা দেখতে পাচ্ছ চোখের সামনে, এটাকে ক্রস করে রাস্তার ওপার থেকে গিয়ে ডান পাশে নিয়ে নিতে হবে, নিয়ে আবার 4 লেনে পড়বে, ডান দিকে নিয়ে নিতে হবে সার্ভিস রোডটা দিয়ে। এই যে উপরে রাস্তাটা নামছে, সামনে কানেক্ট করবে। এখন আবার সোজা 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 শিলিগুড়ি। এই চলে আসলাম 7 নম্বর টোল। সকাল থেকে পাম্প, 5টা পাম্প, আমি এটা 5 নম্বর, 4টে পাম্পকে আমি ঘুরে আসলাম পাওয়ার অথবা এক্সপি নেওয়ার জন্য। পাওয়ার এক্সপি, হ্যাঁ এতক্ষণে এক্সপি পেলাম, এক্সপি 95। চলো ফুল করে নে। মোটামুটি আমি ঠিক করেছিলাম এই পুরো রাইডটাতে যতবার ফিল আপ হয় প্রত্যেকবারে আমি ইফটেক্সটা ইউজ করব। 9.87, 10 লিটার ধরলাম, তাহলে 20 ml দিয়ে দিই এটাতে। ঢুকে গেলাম কিষানগঞ্জ। 560 কিলোমিটার এসছি সকাল থেকে। এটা হচ্ছে কিষানগঞ্জ টাউন। এই জায়গাটা বাইপাসের উপায় নেই, এই জায়গাটা পুরো ভেতর দিয়েই যেতে হয়। তো 585 কিলোমিটার এখন পর্যন্ত চালালাম সকাল থেকে। টাইম হয়েছে 3:05। পাঞ্জিপাড়া বলে একটা জায়গা ক্রস করলাম, ইসলামপুর ঢুকছি। যে জায়গাটা এটা হচ্ছে ইসলামপুর বাইপাস, ওটা চলে গেল ওদিকে ইসলামপুর, আর এটা হয়ে গেল ইসলামপুর বাইপাস। ইসলামপুর বাইপাসটা এখানে শেষ হলো। তো আমি যদি চাই আবার ইসলামপুর ঢুকতে, আমি লেফট সাইডে টার্ন নিয়ে দিক দিয়ে চলে যেতে পারবো। আমি যাব শিলিগুড়ির জন্য, আমি যাব স্ট্রেট। সকাল থেকে বাইক চালিয়েছি 613 কিলোমিটার। এখন বাজে 4:10। এই দোকানটায় দুপুরের লাঞ্চ করলাম, প্রচুর খিদে পেয়েছিল আর পারছিলাম না, ভাবছিলাম বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করবো, কিন্তু আর পসিবল হচ্ছিল না। খাওয়া দাওয়া করে নিলাম, এখানে প্রায় 40-50 মিনিট কাটলো। এবার এখান থেকে বেরোচ্ছি। ম্যাপে দেখলাম 85 কিলোমিটার আর বাকি আছে। তো এই দেখো শিলিগুড়ির আশেপাশে চলে আসতেই যে জিনিসটা প্রমাণ দেয় যে নর্থ বেঙ্গলে চলে এসেছি, সেটা হচ্ছে এই জিনিসটা, চা বাগান। আর এই পরন্ত বেলার রোদে, মানে প্রায় গোল্ডেন আওয়ারের মতো রোদের কালারটা, যদিও মার্চ মাসের শেষের দিক,
রোদের কালারটা আর সেই জানুয়ারি মাসের মতো নেই, কিন্তু তবুও তারপরেও এত সুন্দর একটা কালার কম্বিনেশন লাগছে, পুরো যেটাকে বলে লাস্ট গ্রিন ইন গোল্ডেন আওয়ার। আমি জানি অনেকেই তোমরা যারা আসো বাইক নিয়ে ভোরবেলার দিকে যারা পৌঁছো, ধরো রাতে বেরোলে ভোরবেলার দিকে পৌঁছলে অথবা ভোরবেলা বেরোলে বিকেলের দিকে এরকম পৌঁছাচ্ছে, যখন দেখতে পাও এই চা বাগান, তোমরা অনেকেই খুব উচ্ছ্বসিত হও, আমারও খুব ভালো লাগে। আর অ্যাকচুয়ালি আমার ফ্যামিলির অরিজিনও এই চা বাগানের এরিয়ার থেকেই। আর দেখতে দেখতে চলে আসলাম এই কলকাতা শিলিগুড়ি রুটের লাস্ট টোল। এই টোলের পরে আর কোনো টোল শিলিগুড়ি ঢোকার সময় পড়বে না, এটাকে বলে ঘোষপুকুর টোল। কিন্তু শিলিগুড়ি কলকাতা রুটের এটা কিন্তু অষ্টম বা শেষ টোল প্লাজা, ঘোষপুকুর টোল প্লাজা। যারা বাগডোগরা ভায়াস শিলিগুড়ি যাবে তাদের কিন্তু বাঁ দিকের এই সার্ভিস রোডটা দিয়ে যেতে হবে। আমি জলপাইগুড়ি ফুলবাড়ি হয়ে যাব বলে আমি এই ফ্লাইওভারটা নিয়ে নিলাম। এই নিচের রাস্তাটা দিয়ে গেলে তোমরা হচ্ছে বাগডোগরা এয়ারপোর্ট, বিহার মোড়, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, সিটি সেন্টার হয়ে একদম শিলিগুড়ির যে কোনো লোকেশানে পৌঁছতে পারবে। আর যদি তোমরা শিলিগুড়ি বাইপাস করে কখনো নর্থ ইস্টের দিকে যেতে চাও, তাহলে তো আমি তোমাদের সাজেস্ট করব যে এই রাস্তাটা নিয়ে নিতে, এই ফুলবাড়ি দিয়ে জলপাইগুড়ি হয়ে তোমরা সোজা চলে যেতে পারবে। ওই জন্য আমি হচ্ছে ফুলবাড়ির এই রাস্তাটা নিয়ে নিলাম। আর দেখেছো চারিপাশে শুধু চা বাগানই চা বাগান। এখান থেকে আমি নিয়ে নেব ডান দিকে জলপাইগুড়ির উদ্দেশ্যে, বাঁ দিকে গেলে শিলিগুড়ি। চলো সময় 5:16, 68 কিলোমিটার থেকে দেখি আর বাড়ি কত কিলোমিটার হয়। আমার বাড়ি পর্যন্ত হবে খুব বেশি 20 কিলোমিটার। আর আমরা বলি ফাটাপুকুর টোল প্লাজা। আর এটাই হচ্ছে আমার কলকাতা থেকে বা আমার ওয়ার্ক লোকেশন থেকে জলপাইগুড়ির বাড়ি পর্যন্ত আসার লাস্ট বা 9th টোল প্লাজা। আর এরপরে আর কোনো টোল প্লাজা পড়বে না। একটা জিনিস আমি ডিসক্লেমার বলে দিচ্ছি প্রথমেই, সারাদিনে আমি আজকে যেভাবে যা বাইক চালিয়েছি পুরোটাই আমার 100% কন্ট্রোলের মধ্যে। আর হতে পারে এটা কারোর জন্য অনেকটাই বেশি, হতে পারে এটা কারোর তুলনায় কম। আর একটা জিনিস একদম ক্লিয়ারলি বলে দিচ্ছি, এটা কোনো টাইম অ্যাটাক বা টাইম ট্রায়াল বা কোনো র্যালি স্টাইল মোটো ব্লগ নয়, বা ফাস্টার দেন এনিথিং টাইপের কোনো টাইটেলও এটার মধ্যে হবে না। আমি যেরকম বাইক চালাই সেটা পুরোপুরি আমার নিজস্ব ক্যাপাবিলিটির উপর ডিপেন্ড করে চালাই। পুরোপুরি যতটা কনফিডেন্স আমি পাই বাইক চালানোতে, তাতে আমি যতটা স্পিড তুলতে পারি সেই হিসাবেই আমি চালাই। তো এটা কোনো রকমই কোনো কিন্তু কম্পারেটিভ কোনো ব্লগ নয় না। আমি এই ভিডিওটার মাধ্যমে কাউকে প্রভোগ করছি, বা কেউ এটাকে নিজের প্যারামিটার ভেবে নিও না যে এরকম করেই চালাতে হবে। কেউ যদি পারো তোমরা এর থেকেও জোরে চালাও যদি কারো ক্যাপাবিলিটি থাকে, যদি কারো ক্যাপাবিলিটি না থাকে সে আস্তে চালাও, ঠিক আছে। সব থেকে বড় গোল দিনের শেষে আমি যে কিন্তু সুস্থ স্বাভাবিকভাবে যে আমি বাড়ি ঢুকে যাব, এটাই হচ্ছে আমার কিন্তু আজকের পুরো দিনের গোল, এটাই আমি বলে দিতে চাই। তো at the end of this
whole day, at the end of this whole video, the conclusion is safety is the utmost priority. এই যে টার্নটা আমাকে নিয়ে 800 মিটার আমার বাড়ি এখান থেকে 698 কিলোমিটার, 698.1 ধরে নিলাম, এটা পুরোপুরি 699 কিলোমিটার। আমি আমার ডায়মন্ড হারবারের যেখান থেকে সকালে বেরিয়েছিলাম ওখান থেকে আমার বাড়ি, এখন বাজে বিকেল 5:38, 5:38। তো মোটামুটি এই সিগন্যালটা ছাড়লে 2 মিনিটের মধ্যে আমি বাড়ি পৌঁছেই যাব। চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। সো at the end of this whole video, this is SM Moto Vlogs signing off. Thank you so much and see you in the next video.